না, প্রথম কথা হচ্ছে যে বিএনপি তো ক্ষমতার প্রতি দায়বদ্ধ। তারা আসলে ক্ষমতার রাজনীতিটাই করছে। এখানে গণতন্ত্র, মানুষের অধিকার কিংবা রাষ্ট্র এসব নিয়ে আসলে ন্যূনতম অর্থে তাদের কোনো চিন্তা ভাবনা নেই, কোনো ধরনের মাথা ব্যথা নেই। এক ধরনের ট্রান্সফার অফ পাওয়ার তারা চায়। আসলে পাওয়ারে তো তারা আছেই। এই এই দখলদার সরকারের একটা হচ্ছে যে আনুষ্ঠানিক সরকার, আর অনানুষ্ঠানিক ভাবে তো বিএনপি, জামায়াত, এনসিপি, এখানে তো তারা ক্ষমতায় তো অলরেডি তারা আছে। এবং বাংলাদেশে আসলে এই মুহূর্তে প্রধানমন্ত্রী কয়জন? একজন প্রধান উপদেষ্টা আহ, আছে যমুনায়, আরেকজন গুলশানে ডিফ্যাক্টো একটা ক্রাউন প্রিন্স আছে। কাউন্সিল ছাড়া যেমন চেয়ারম্যান হয়ে যাচ্ছে, ঠিক একই রকম ভাবে একটা নামমাত্র ইলেকশন করে প্রাইম মিনিস্টার হয়ে যাওয়া। রাজনীতিটা আসলে এটার মধ্যেই ঘুরপাক খাচ্ছে। এবং এটা যেটা এখানে আমাদের আমাদের প্রিয় একজন সাংবাদিক শাহিদুল হাসান খোকন যেটি বললেন, সেটা হচ্ছে যে এটা এই যে মানে এর অনেক কিছুই আসলে ছকে আঁকা। এবং এটা এই এই 12 ফেব্রুয়ারিতে যেটি করতে যাচ্ছে, এগুলো বিভিন্ন বৈঠকের মাধ্যমে তারা সমাধান করছে। লন্ডন গোল বৈঠক, এর বাইরেও তারা বিভিন্ন ধরনের গোপন বৈঠক, সমঝোতা, ক্ষমতার ভাগাভাগি, কে কতটুকু কিভাবে কি গ্রহণ করবে নিবে, এসব নিয়ে আসলে এই দফা রফাটা আসলে এটার চলছে। দফা রফা আসলে গণদফার দফা রফা, গণভোটের দফা রফা কিংবা অন্য কোনো দফা রফা চলছে না। এবং এই দায় তো আসলে বিএনপি কেও নিতে হবে। এবং বিএনপি নিজের রাজনীতি তারা যে তাদের সেলিং পয়েন্ট হিসেবে সবসময় ব্যবহার করার চেষ্টা করে, বহুদলীয় রাজনীতি তারা নিজেরা বলার চেষ্টা করে। তো বহুদলীয় রাজনীতিতে তারা যদি বিশ্বাসই করে, তাহলে আজকে কেন তারা এই একতরফা ইলেকশনের পক্ষে তারা সাফাই গাচ্ছে কেন? তারা সবসময় তাদের বিএনপি রাজনৈতিক জায়গা থেকে সবসময় এটাকেই সবচেয়ে জোর গলায় বলার চেষ্টা, বহুদলীয় রাজনীতি। তো আজকে তারা যেটি করছে সেটা হচ্ছে যে এমনকি এমনকি আপনি দেখুন যে আপনি এখন কেউ যদি প্রশ্ন করে, বাংলাদেশের একটা ছোট্ট বাচ্চা যদি জিজ্ঞেস করে যে ইলেকশন কমিশনের নিবন্ধনের যারা রাজনৈতিক দল আছে তারাই বা কতজন এখানে অংশগ্রহণ করছে, বা শেষ পর্যন্ত কতজন এই নির্বাচনে থাকবে, সেটা নিয়ে তো প্রশ্ন আছে। ততই ব্যক্তি আসলে বিএনপি রাজনীতির যে বিচারিতা, সেটিও তো একটি প্রমাণিত হচ্ছে। আরেকটা হচ্ছে অন্তর্ভুক্তিমূলক গণতন্ত্র, অন্তর্ভুক্তিমূলক ইলেকশন, যেটার ব্যাপারে সিভিল সোসাইটি বিশেষ করে বাংলাদেশের, এবং যারা এবার এই এই ভুয়া ভোটের ইলেকশনের মাধ্যমে প্রথমবারের মতো জাতীয় সংসদে যেতে চায়, যারা হয়তো কোনোভাবেই জনগণের সমর্থন নিয়ে অনেক সময় হয়তো তাদের জামানত টিকে রাখায় আসলে তাদের মুশকিল হতো, তারা আসলে এই বিএনপি, জামায়াত, এনসিপির এক ধরনের বলা যায় যে তাদের তাদের দয়া দাক্ষিণ্যের এমপি তারা হতে যাচ্ছে। এবং এরা সবসময় বাংলাদেশে আপনি দেখবেন যে অন্তর্ভুক্তিমূলক গণতন্ত্র, মানবাধিকার, নির্বাচনী প্রতিযোগিতামূলক রাজনীতি, এসব নিয়ে বাংলাদেশের জনগণকে তারা লেকচার দিয়েছে। এবং আজকে তারা আপনি মুখগুলো দেখুন যে এরা আজকে তারা এই পেছনের দরজা দিয়ে সংসদ ভবনে ঢোকার যে রাস্তা, এই রাস্তাটা তারাই সবচেয়ে ভালো চিনে, এবং তারা সেটা তাদের এই মুখটা কিন্তু ইতিমধ্যেই উন্মোচিত হয়েছে। তো এটি আরেকটি দিক। এর বাইরে বিএনপির যে রাজনীতি, আরেকটা যেটি সেটি হচ্ছে যে আমাদের এই বিশেষ করে এই গত 15-16 মাসের যে বাস্তবতা, এবং আমরা যদি বাংলাদেশের নির্বাচনী রাজনীতির একটা বড় ঘটনা আমরা ভুলে যাই যে সেটা, এবং আমাদের মনে করিয়ে দেওয়া প্রয়োজনও আছে যে আওয়ামী লীগ, বিএনপি পালাক্রমে বাংলাদেশে ক্ষমতায় থেকেছে, তত্ত্বাবধায়ক সরকারের মাধ্যমে ক্ষমতার পরিবর্তন হয়েছে। আপনি দেখুন যে বিএনপি যতবার বিশেষ করে 90 এর পরে যখন সংসদীয় গণতন্ত্রের ধারাবাহিকতা শুরু হবে, একটি বারেও কিন্তু গণতান্ত্রিক প্রক্রিয়া, ক্ষমতা হস্তান্তরের প্রক্রিয়া শান্তিপূর্ণ করেনি। এবং যেটির কারণে মূলত বাংলাদেশের যে সংকটটা, যে ক্ষমতার পালাবদল কিংবা নির্বাচনী রাজনীতির মাধ্যমে সমাধান বা ফয়সালা, এটি যে সমাধান হয়নি, এটির দায় আপনি দেখুন যে 91 সালে, 96 সালে আপনি বাংলাদেশ রাজনীতির ইতিহাসটা দেখুন, বা এই যে 2024, 25, 26 সালে আমরা এসেছি, আপনি দেখুন 90 থেকে 96 সালে তারা ক্ষমতায় থেকেছে, ক্ষমতায় ছেড়েছে কিভাবে, কোন ধরনের ইলেকশন তারা করছে? একটা 15 ফেব্রুয়ারিতে একতরফা ইলেকশন করে 30 দিনের মাথায় তাদেরকে ক্ষমতা হস্তান্তর করতে হয়েছে। আপনি দেখুন যে 2006 সালে ক্ষমতাকে ছেড়েছে শেখ হাসিনা। নির্বাচন নিয়ে অনেক ধরনের যৌক্তিক প্রশ্ন থাকা সত্ত্বেও বাংলাদেশের ইতিহাসে একবারের মতো 2001 সালে আপনি দেখুন যে শান্তিপূর্ণভাবে ক্ষমতা হস্তান্তর করেছে। বিএনপি ক্ষমতা এসেছে, আওয়ামী লীগ গণতান্ত্রিক রাজনৈতিক দল হিসেবে আইনের শাসন, সংবিধানের প্রতি দায়বদ্ধ রাজনৈতিক দল, বিএনপির কাছে নির্ধারিত সময়ের মধ্যেই সংবিধান প্রদত্ত তত্ত্বাবধায়ক সরকারের সময়সীমার মধ্যেই বিএনপির কাছে ক্ষমতা হস্তান্তর করেছে। অথচ আজকে এদের কাছে আবার শুনতে হচ্ছে যে কারা স্বৈরাচার, কারা ফ্যাসিস্ট, এবং বিভিন্ন ধরনের রাজনীতি আজকে আমরা এই দেখতে পাচ্ছি। এবং 6 সালের পরে আপনি দেখুন যে 1,20,00,000 ভুয়া ভোটার বানিয়েছে। এবং এই বিচার বিভাগের প্রধান, আমাদের সুপ্রিম কোর্টের প্রধান বিচারপতির অবসরের বয়সসীমা
2 বছর বাড়িয়ে কিভাবে, এমনকি কেয়ারটেকার গভর্নমেন্ট কিভাবে দলীয় ক্যাডারকে কেয়ারটেকার গভর্নমেন্টের চিফ বানানো যায় সেই চেষ্টা করেছে, এবং সেটির পরিপ্রেক্ষিতে বাংলাদেশে 111 এর মতো ঘটনা ঘটেছে। সেনা সমর্থিত তত্ত্বাবধায়ক সরকার আরো 2 বছর সেখানে ক্ষমতায় থেকেছে। এরপরে আওয়ামী লীগকে আবারও জনগণের ভোটে ল্যান্ডস্লাইড ভিক্টোরি নিয়ে আওয়ামী লীগ আবারও রাষ্ট্র ক্ষমতায় আসীন হয়েছে। আরেকটা হচ্ছে যে আমরা এই যে এই বিভিন্ন, যেমন আপনি প্রশ্ন তো অনেকেই করে, তো সেই প্রশ্নগুলোর আপনি দেখুন যে আওয়ামী লীগ ইলেকশন গুলো কিভাবে করেছে। তো আপনি যদি দেখেন যে ইলেকশন নিয়ে প্রশ্ন আছে, সেগুলো নিয়ে সমাধান করা যেতে পারে। আওয়ামী লীগ কি বিএনপিকে নিষিদ্ধ করেছে? আওয়ামী লীগ কি বিএনপির নির্বাচন কমিশনের নির্বাচন করার অধিকারকে স্থগিত রেখেছে? তো বিএনপি নির্বাচনে অংশগ্রহণ করবে কি করবে না, এটা রাজনৈতিক সিদ্ধান্তের বিষয়। আওয়ামী লীগের কি আজকে সেই রাজনৈতিক সুযোগ আছে, আইনগত অধিকার আছে? আজকে দেখুন যে এটি কিন্তু প্রমাণ করে যে আমাদের এই যে রাজনৈতিক বিচারিতার বিষয়গুলো এবং কে কতটুকু গণতন্ত্রের প্রতি দায়বদ্ধ না অন্য কোনো কিছুর প্রতি দায়বদ্ধ, সেটা কিন্তু এই ঘটনাগুলোর মাধ্যমে আসলে প্রমাণিত হয়। যে কারণে এখানে আমি মনে করি যে বিএনপি তো এই নির্বাচনে একটা রাজনৈতিক দল, একটা ন্যূনতম গণতান্ত্রিক রাজনৈতিক দল যদি হয়ে থাকে, লিবারেল ডেমোক্রেসিতে যদি ন্যূনতম বিশ্বাস করে, এই নির্বাচনে অংশগ্রহণ করা উচিত না। প্রশ্নই আসেন এই নির্বাচনে কেন। আপনি যদি মনে করেন যে আওয়ামী লীগ জনগণের দ্বারা প্রত্যাখ্যাত হবে, তো নির্বাচনে অংশগ্রহণ করতে দেন, জনগণ সিদ্ধান্ত গ্রহণ করবে। আপনি এতই আত্মবিশ্বাস যে আপনি বলেন যে জনগণ প্রত্যাখ্যান করবে, তো হোক, জনগণ সেটা রায় দিক, আপনি সেই সুযোগটা কেন বন্ধ করে দিচ্ছেন? তো এই পুরোটাই আসলে ভণ্ডামি রাজনীতি। এবং কোন গণতান্ত্রিক রাজনৈতিক দল যারা বাংলাদেশকে একটা গণতান্ত্রিক দেশ হিসেবে দেখতে চায়, একটা স্থিতিশীল দেশ হিসেবে দেখতে চায়, এই নির্বাচনে কারোরই অংশগ্রহণ করা উচিত না। নির্বাচনে কেন অংশগ্রহণ করবে? এটা তো নির্বাচন নয়। নির্বাচনের নামে তামাশায় তারা কেন অংশগ্রহণ করবে? এবং এটির মাধ্যমে আসলে বাংলাদেশের ভবিষ্যৎকে তারা সংকটের মুখে ফেলছে, এবং তারা তাদের নিজেদের রাজনীতিকে আসলে সংকটের মুখে ফেলছে। কারণ এটি বাংলাদেশে কোনো স্থায়িত্ব দেবে না, এবং এই কোন সরকারই, আমি আবারও বলছি যে কোন সরকারই আসলে টিকবে না বাংলাদেশে যতদিন না পর্যন্ত একটা ইনক্লুসিভ ফেয়ার ইলেকশন বাংলাদেশে নিশ্চিত করা সম্ভব হয়। এবং এবং আরো অনেক কিছুই হয়তো বাকি আছে। আমরা তো সবে মাত্র আজকে বলা যায় যে আমরা প্রথমার্ধে আছি। তো আজকে বাংলাদেশে আইন শৃঙ্খলা পরিস্থিতি যে বাস্তবতা আপনি দেখেন, যে মবের শাসন, যেভাবে মব যদি প্রধান বিচারপতি পরিবর্তন করতে পারে, মব যদি সচিব পরিবর্তন করতে পারে, মব যদি বিশ্ববিদ্যালয়ের উপাচার্য পরিবর্তন করতে পারে, মব যদি রায় দিতে পারে, তো বাংলাদেশে যে মব যে বাংলাদেশে এমপি বানিয়ে দেবে না, এক নির্বাচন কমিশন একটা ঘোষণা করবে, আরেকজন ঘোষণা করবে, এই পরিস্থিতি তৈরি হবে না, সেটিও কিন্তু বলার কোনো কারণ নেই। এবং আইন শৃঙ্খলা আপনি দেখুন যে তারা ফেব্রুয়ারিতে ইলেকশন করবে। বাংলাদেশে শীর্ষ দুটি গণমাধ্যম, প্রথম আলো, ডেইলি স্টার, বাংলাদেশের অন্যান্য গুরুত্বপূর্ণ প্রতিষ্ঠান, সেগুলো মুহূর্তের মধ্যে সবকিছু ভেঙে পড়ে, সেভাবে যেভাবে গোটা রাজধানী ঢাকা শহরের আইন শৃঙ্খলা পরিস্থিতি যেভাবে ভেঙে পড়লো, সেখানে সামনে যেভাবে নানা নাটকতার মধ্য দিয়ে পরিস্থিতি আবর্তিত হচ্ছে, যেখানে বিভিন্ন ধরনের সুযোগ সন্ধানী গোষ্ঠী তারা নিজেরা সহ আছে, একটা মানে পেছনের দরজা দিয়ে ক্ষমতা দখলের যে পায়, তারা যে কম্পিটিশন তাদের মধ্যে নিজেদের মধ্যে চলমান আছে। তো সেক্ষেত্রেও তো আমি মনে করি যে ঢাকা শুধুমাত্র না, গোটা বাংলাদেশই তো নতুন করে আবার ভেঙে পড়ার আশঙ্কাটা তো আছে। আরেকটা হচ্ছে যে আপনি দেখুন যে এই নির্বাচনে যে রাজনৈতিক প্রতিপক্ষগুলো আছে, এই রাজনৈতিক প্রতিপক্ষগুলো এক হচ্ছে যে যেটা আলোচনা করছিলেন যে জাতীয় ঐক্যমত্য সরকার, ইলেকশনের আগেই সরকার গঠন করে ফেলছে, কে কোন ক্যাবিনেট নিবে, কে কি হবে না হবে, এগুলো কিন্তু তারা সব ঠিক করে ফেলছে। কে নির্বাচিত হবে, কে নির্বাচিত, কোনো ঠিক ঠিকানা নাই, এরা সরকার গঠন করে বসে আছে। তো এগুলো নিয়ে কিন্তু চলছে এখন। মানে ধরুন যে আপনি একটা ব্যাকডোর ডিলিং করছেন, যে এতটি সিট এনসিপি এতটি পাবে, এটা নিজেদের মধ্যে আপনারা আলাপ আলোচনা করে ঠিক করে নিচ্ছেন। তারপর সেটা আপনি নিজেদের ইচ্ছে মতো করে সাজাবেন, রাপ করবেন, আবার সেটাকে এডিট করবেন, লিখবেন, সেই অনুযায়ী আবার সিট বরাদ্দ দিবেন, যে এখান থেকে জামায়াত জিতবে, এখান থেকে এনসিপি জিতবে, এখান থেকে বিএনপি জিতবে। এটা কিন্তু পূর্ব নির্ধারিত ছকের মধ্যে। এখন তারপরও মানুষের শঙ্কা আছে, এত কিছুর মানুষের শঙ্কা আছে যে ইলেকশনটা হবে কিনা। কারণ তারা দেখুন যে তাদের মধ্যে সমঝোতা না হয়, কারণ সমঝোতার ইলেকশন ছাড়া কোনো ইলেকশন করা সম্ভব নয়, পূর্ব নির্ধারিত ফলাফল হবে, এতটুকু চায়। এখন এনসিপি ইলেকশনে যদি তারা কোনো সিট না পায় কোনো নিরপেক্ষ ইলেকশনের মাধ্যমে, কিন্তু তাদেরকে সিট দিতে হবে, যে কারণে সেই সিটের নিশ্চয়তা আবার অন্যান্যদেরকে দিতে হবে, বিএনপিকে দায়িত্ব নিতে হবে এনসিপিকে জেতানোর, কোথাও জামাতকে নিতে হবে, জামাতকে দায়িত্ব নিতে হবে বিএনপিকে জেতানোর, কোথাও আবার যারা প্রথমবারের মতো এমপি হতে যাচ্ছে
সারা জীবন অন্তর্ভুক্তিমূলক বলে চিৎকার চেঁচামেচি করেছে, এটা এক প্রকার তাদের ব্যক্তিগত সঙ্গীতই ছিল বলা যায়। তাদেরকে আবার কিভাবে হবে, এই ধরনের এক ধরনের জটিল পাটিগণিতের রাজনীতির মধ্যে বাংলাদেশ আবর্তিত হচ্ছে। এবং এই অবস্থার মধ্যে আমি যেটা বিশ্বাস করি, আপনি দেখুন যে আমি একটা রাজনৈতিক দল করি, এ কারণে বলছি না। আজকে আপনি দেখুন আওয়ামী লীগ এবং বিশেষ করে বঙ্গবন্ধু কন্যার দেশরত্ন শেখ হাসিনা, আপনি দেখুন যে তিনি যে দৃষ্টিভঙ্গিটা রাখছেন, আপনি সব রাজনৈতিক আপনার মত পার্থক্য, ভালোবাসা, ভালো লাগা বা ক্ষোভ আপনি আলাদা করে রাখুন। আওয়ামী লীগ এই জায়গা থেকে একটা নিরপেক্ষ নির্বাচনের কথা তারা বলছে, যদিও এই সব অবৈধভাবে একটা সাংবিধানিক সরকারকে, একটা নির্বাচিত সরকারকে জোর করে বাধ্য করে মবের রাজনীতির মাধ্যমে, লাশের রাজনীতির মাধ্যমে ক্ষমতা থেকে সরিয়ে দেওয়া হয়েছে। তারপরেও শেখ হাসিনা গণতন্ত্রের প্রতি দায়বদ্ধ থেকে বাংলাদেশে একটা ডেমোক্রেটিক ট্রানজিশনের জন্য সঠিক রূপকল্পটি বাংলাদেশের জনগণের সামনে হাজির করেছেন। আওয়ামী লীগের জন্য এটা লাইফলাইন তা না, এটা বাংলাদেশের জনগণের লাইফ লাইন। আমি যেটি মনে করি যে একটা নিরপেক্ষ সরকারের অন্তর্ভুক্তিমূলক ইলেকশন বাংলাদেশ হবে। আওয়ামী লীগ সেই রাস্তাটি দেখিয়েছে যে গণতন্ত্রের রাস্তা হতে পারে, আওয়ামী লীগ সেটি দেখিয়েছে। এবং তত্ত্বাবধায়ক সরকার নিয়ে আওয়ামী লীগের নিজস্ব অবস্থান রয়েছে, এবং যেটি আসলে গণতান্ত্রিক চরিত্রের সঙ্গে সামঞ্জস্যপূর্ণ কিনা, প্রতিনিধিত্বমূলক গণতন্ত্রের ধারণার সঙ্গে সামঞ্জস্যপূর্ণ, এই প্রশ্নগুলো আছে। কিন্তু একটা রাজনৈতিক দল আপনি কতটা মডার্ন, কতটা ক্রিয়েটিভ থিঙ্কিং করতে পারে, কতটা সমস্যাগুলো সমাধান করার ক্ষেত্রে রেসপন্স করতে পারে, সেটা আপনি প্রমাণ করতে পারবেন যে সময়ের সঙ্গে সঙ্গে সে কতটুকু অ্যাডাপ্টেবিলিটির পরিচয় দিচ্ছে, কতটুকু ফ্লেক্সিবিলিটির পরিচয় দিচ্ছে, একটা জাতীয় কনসেনসাস গড়ে তোলার জন্য কতটুকু নিজস্ব দলীয় জাতীয় স্বার্থ দেখছে। আওয়ামী লীগ কিন্তু সেই জায়গা থেকে দেখুন যে সেই ফ্লেক্সিবিলিটি, সেই অ্যাডাপ্টেবিলিটি, বিশেষ করে বঙ্গবন্ধু কন্যার দেশরত্ন শেখ হাসিনা, যেটি নির্যাতন নিষ্পেষণের শিকার নানাভাবে হয়েছেন, জীবনের হুমকির মুখে পড়েছেন, এই দখলদার সরকারের প্রহসনের রায়ের শিকার হয়েছেন, সবকিছু এই জুলুম, নির্যাতন, অপমান, নির্যাতন সবকিছুর শিকার হওয়া সত্ত্বেও একেবারে সঠিক একটা রাজনৈতিক দৃষ্টিভঙ্গি কিন্তু শেখ হাসিনা বাংলাদেশের জনগণের সামনে দেখিয়েছেন। এবং আমি এখানে আজকে দৃঢ়তা বলতে পারি যে বাংলাদেশের সমস্যার আওয়ামী লীগের এই নিরপেক্ষ সরকারের অধীনে অন্তর্ভুক্তিমূলক ইলেকশনের মাধ্যমে হবে। আওয়ামী লীগের দেখানো পথেই বাংলাদেশের গণতন্ত্রের সমাধান হতেই হবে। এটা আজ হোক কাল হোক, এই প্রক্রিয়াতেই বাংলাদেশের ডেমোক্রেটিক ট্রানজিশন ঘটবে।